দেখো ফাইনালি পৌঁছেই গেলাম খারদুংলা, ওয়ার্ল্ড সেকেন্ড টপ মোটরেবল পাস, যেটা 2 বছর আগে অবধি এটাই কিন্তু ছিল ওয়ার্ল্ডের 1 নম্বর। দেখো ভাই বরফ কাকে বলে। গুড মর্নিং গায়েস, গুড মর্নিং ফ্রম খারদুং। খারদুং হচ্ছে খারদুংলা ভিলেজের আগের একটা গ্রাম, যেটাতে কালকে রাতে আমি স্টে করেছিলাম। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা জানবে। তো এখান থেকে আজকে আমার টার্গেট খারদুংলা। খারদুংলা হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল পাস ছিল 2 বছর আগে পর্যন্ত। তারপর যখন উমলিংলা আসলো তখন কিন্তু সে সেকেন্ড পজিশনে চলে গেল। তো এই সেকেন্ড পজিশনের ওয়ার্ল্ড হায়েস্ট মোটরেবল পাস এখন কিন্তু আমি ক্রস করতে চলেছি। তো এটার জন্যে আমি এই খারদুং গ্রাম থেকে বাইকে স্টার্ট করছি। এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে হচ্ছে অবস্থিত। তো গাইজ, আমি যে হোটেলটাতে ছিলাম কালকে তোমরা দেখেছো, হোটেলটার ভাড়া খুবই কম, 500 টাকা। আর ঠিক এই যে আমার সামনে পাহাড়টা, এখানে বরফ পড়ে আছে, এদিকটাও পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই গ্রামটা। চারিদিকে যেদিকে দেখবে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে পাহাড়ের মাঝখানে এই গ্রাম। তো সেই গ্রামেতে কালকে রাতে আমি স্টে করেছিলাম। আজকে চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি মোটো ব্লগিং সেটআপে, আর তোমাদেরকে দেখাই খারদুংলা পাসটা কেমন হয়, আর তার সঙ্গে তোমাদেরকে দেখাবো কার্গিল মেমোরিয়াল। যদি 5টা বাজলে বন্ধ হয়ে যায় আর তার আগে আমি যদি পৌঁছাতে পারি, কারণ 5টা বাজলে কার্গিল মেমোরিয়াল বন্ধ হয়ে যায়, তার আগে আমি পৌঁছাতে পারলে অবশ্যই তোমাদেরকে দেখো। চলো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। লাদাখে আমার দিন প্রায় শেষ হয়ে আসছে। এই সময় সত্যি বলছি, প্রথম দিকে মিডিলের দিকে মনটা খারাপ হলেও শেষের দিকে কিন্তু লাদাখকে বাই বাই বলতে আমার ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো আরও যদি কোথাও দেখার জায়গা থাকে আমি দেখেই যাব। কিন্তু একটু যত দিন যাচ্ছে, মানে সময় ঘনিয়ে আসছে, তখন কিন্তু আমার একটু একটু করে খারাপ লাগছে এখন। ওই দেখো সামনের ওই বরফটা, ওইটাই আমাকে ক্রস করতে হবে। খারদুংলা, যেটা ওয়ার্ল্ডের টপ ছিল 2 বছর আগে, সেইটা আজকে কিন্তু সেকেন্ড হয়েছে, আর আমি কিন্তু আজকে ওটাই কভার করতে চলেছি। একজন বাইক রাইডার কতটা পাহাড় ভালোবাসলে এতটা কষ্ট করে পাহাড়ে আসতে পারে, এটা শুধুমাত্র যে রাইডার সেই ফিল করতে পারে। বাকি সব লোক অনেক রকম ব্যাখ্যা করবে, কিন্তু একজন রাইডারই জানে রাইডের আসল মজাটা। অনেক রকম রাইডার আছে, আমি গ্রুপে রাইড করেছি, সিঙ্গেল রাইড করেছি। কিছু লোক আছে যারা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে, হয়তো 2 বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে তারা একটা রাইড কমপ্লিট করে। আবার আমার মতো আছে, তারা মুড হলে লোকের কাছ থেকে ধার নিয়ে সুদে করে লোন তুলেও ঘুরতে আসে। তো ভাই, আবার অনেকে আছে পয়সা থাকলেও ঘুরতে পারে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেসব রাইডাররা অনেক কষ্টে জমিয়ে নিয়ে আসে, তারাই এটাই তাদের একমাত্র লক্ষ্য, ঘুরে বেড়ানো। তো যে যেটাই আছো সে সেটাতেই ভালো, কারো জায়গা নিয়ে সমালোচনা করা উচিত নয়। তবে একটাই কথা বলি, লাদাখের পাহাড় কিন্তু প্রেমে ফেলে দেবে, কিছু করার নেই ভাই। হয় এসো না, আর যদি এসো বারবার এসো এই পাহাড়ের টানে। পাহাড়ি রাস্তা, সব থেকে ভালো হচ্ছে পাহাড়ি মানুষগুলো, অস্বাভাবিক ভদ্র, প্রচণ্ড পরিমাণে হেল্পফুল। কিন্তু একটা কথা লাদাখের ব্যাপারে না বললেই নয়, সেটা হচ্ছে লাদাখ কিন্তু এখন বহু জাতিক হয়ে গেছে। সিকিম যেমন একটা জাতিতেই সীমাবদ্ধ, যে কারণে ওদের কালচার, ওদের নিয়ম শৃঙ্খলা একই রকম আছে। লাদাখে বেশিরভাগ জম্মু কাশ্মীরের গাড়ি তোমরা আমার ক্যামেরায় দেখতে পাবে। জম্মু কাশ্মীরের লোক এখানে এসে ব্যবসা করছে, তাছাড়া বহুত বাঙালি আছে, বহুত জায়গায় ইউপি থেকে এসে ব্যবসা করছে। তো এটা কিন্তু লাদাখের পক্ষে ভালো নয়, লাদাখ তার নিজস্ব কালচার হারাচ্ছে, আর এই লোকগুলোর জন্যই বদনাম ছড়াবে একদিন।
লাদাখের এই লোকগুলোর জন্যই একদিন কিন্তু বদনাম ছড়াবে। কারণ এরা কখনোই চাইবে না লাদাখের সুনাম হোক, এরা চাইবে ব্যবসা করে নিজেদের মুনাফা খুশি নিয়ে চলে যেতে। কখনোই কোনো ব্যবসায়ী লোক যদি কোথাও আসে, সে কখনো চায় না যে ওই এলাকার কি ডেভেলপ হবে সেটা নিয়ে সে তার কোনো মাথা ব্যথা নেই, সে নিজেকে ডেভেলপ করতে ব্যস্ত। তো যাই হোক, লাদাখে বহুজাতিক হওয়ার জন্য লাদাখ হয়তো একটা সময় পিছিয়ে যাবে, তবে সোনাম ওয়াংচুর মধ্যে লাদাখের কিছু রীতি বা রেস্ট্রিকশান, যেটা লোকাল রেস্ট্রিকশান, সেরকম কিছু হওয়া উচিত। চলো আগে খারদুংলা পাস দেখি। বরফ কিন্তু চারিদিকে স্টার্ট হয়ে গেছে, মনে হচ্ছে একদম প্রকৃতি মা পুরো পাউডার ছিটিয়ে রেখেছে, একটু বেশি পরিমাণে পাউডার ছিটিয়ে রেখেছে। দেখো কি অবস্থা। ওফ, কি সুন্দর ভিউ, একদম মাথা খারাপ করে দেওয়া ভিউ। সামনে নিচে কিন্তু গ্লেসিয়ার, ওগুলা কিন্তু গলবে না সহজে। গ্লেসিয়ার মানে বোঝো তো, ধুলো বালির সঙ্গে মিশিয়ে বরফটা এত কংক্রিট হয়ে যায়, কংক্রিটের দেয়ালের মতো, যে ওইটার মধ্যে আর কোনো এয়ার প্রবেশ করতে পারে না। মানে ওটা একটা মানে সেই কী বলে ওটাকে, মানে বাতাস চলাফেরা না ঢুকতে পারলে যেটা হয়, মানে তাপটা কিন্তু ভেতরে ঢুকতে পারে না, যে কারণে ওটা কিন্তু একটা থার্মালের মতো হয়ে যায়। ভাই বরফের ওয়ালটা দেখো, এগুলা কিন্তু সবই বরফ, দেখো। বরফের ওয়ালটা দেখো, চারিদিকে কিন্তু বরফ আর বরফ। এর মধ্যে কিন্তু একজন শের, সে স্বাধীন ভারতের শেষ সম্রাট, সে দাঁড়িয়ে আছে। ভাই হ্যাপি লাগছে। দেখো ভাই, বরফ কাকে বলে। দারুণ লাগছে কিন্তু রোডটা, হ্যাঁ, চারিদিকে বরফ, এর ছড়াছড়ি, মাঝখান দিয়ে মানুষ খাচ্ছে গড়াগড়ি। ও দেখো, ফাইনালি পৌঁছেই গেলাম খারদুংলা, ওয়ার্ল্ড সেকেন্ড টপ মোটরেবল পাস, যেটা 2 বছর আগে অবধি এটাই কিন্তু ছিল ওয়ার্ল্ডের 1 নম্বর, কিন্তু এখন বারালাচালা হয়ে যাওয়ার পর এটা কিন্তু সেকেন্ড পজিশনে চলে এসেছে। আগেও বলেছি, এখনও বলছি। এখানে তো পুরো কম্পিটিশান লেগে গেছে, কে কিভাবে ছবি তুলতে পারে। ঠিক আছে, 4 চাকায় বসে এসে একটু অক্সিজেন নিয়ে 2-4টে ছবি ভাই সবাই তুলতে পারে। হিম্মত থাকলে বাইক নিয়ে আসো আর দেখাও। কত লোক তো জানেই না যে এটা ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে চলে গেছে, এখনও ফার্স্ট পজিশন জেনে ছবি তুলতে ব্যস্ত রয়েছে। আর এক মহিলা তো ছবি তোলা শেষই হচ্ছে না, মনে হচ্ছে আমি ভাবলাম বলই দিই যে ও माइलस्टोन थोड़ा साथ में लेकर जाओ। देखो भाई, असल रिस्पेक्ट तो इधर करता है। थैंक यू भैया, इतना हाई एल्टीट्यूड में आप काम कर रहे हैं, थैंक यू। इधर होता असल थैंक यू बोलता है,
যারা আমরা এখানে আসি অক্সিজেন নিতে হচ্ছে, আর যারা এই হাই অ্যালটিটিউডে রাস্তা বানাচ্ছে তাদেরকে ভাই আসল সারভাইভ তো ওরাই করছে না। ম্যান ভার্সেস ওয়ার্ল্ড, এদেরই পুরস্কার দেওয়া উচিত। এরাই জীবনের তাগিদে আমাদের এই এত কষ্টের মধ্যে দিয়ে রাস্তা করছে। প্রকৃত জীবনযাপনের কষ্ট কে বুঝবে বলো? আমরা তো শখে এসেছি, ওরা পেটের তাগিদে এসছে, ওদের কষ্টটা অনেক বেশি হয়। এখানে আমরা নর্মালি আসতে পারছি না, ওরা কিন্তু কাজ করছে এরপরে আবার। থ্যাংক ইউ বিআরও লেবারদের। ওইটা হচ্ছে লে সিটি। তো এইখানেই আমার কিন্তু এখন যেতে হবে, ওখান থেকে যাব হচ্ছে কার্গিল। তো এখন কিন্তু মোটামুটি বাড়ি ফেরার পথে। আর পাহাড়ের হাতছানি, পাহাড়ের ভালোবাসা উপেক্ষা করে আমাকে কিন্তু আগে বেরোতে হচ্ছে। কত রাইডার এখনও ঢুকছে মনে আশা নিয়ে। আমাকে কিন্তু আবার লে সিটিটা হয়েই যেতে হবে। তো আমি কিন্তু আজকে দ্রাসে থাকবো, কার্গিলের দ্রাস। তো জানি না দেখতে পাবো কিনা, কার্গিল 5টা বাজলে বন্ধ করে দেয়। তবে চেষ্টা করব তার আগে পৌঁছানোর। আর যদি না পারি তাহলে কালকে দেখাবো, ঠিক আছে? চলো, যদি না পারি কালকে ফার্স্ট হাফে দেখাবো এটা। ও ইয়ার দেখো, অরিজিনাল প্লেন, হেলিকপ্টার, এগুলো তো আমার অদেখাই ছিল। অরিজিনাল হেলিকপ্টার দেখো কেমন হয়, কত বড় হয়, এর পাখাটা আবার কেমন দেখো। লে শহরটাকে সম্পূর্ণ বাই বাই বলে বেরিয়ে পড়লাম কার্গিলের উদ্দেশ্যে। আমাকে এখনও 267 কিলোমিটার যেতে হবে, তার মধ্যে এইভাবে ট্রাফিক। আর এখানে যদি বেশিরভাগ হচ্ছে আর্মির গাড়ি। তো আর্মিদেরই এরিয়া এটা, ওরা যদি এখান থেকে কার্গিল বলছে 211 কিলোমিটার, দ্রাস 253 কিলোমিটার, মানে আমাকে এখনও 250 কিলোমিটার যেতে হবে। দাস 253। ওফ, কি রোড ভাই, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। তাহলে তাহলে আজকের ট্রিপে তোমাদেরকে খারদুংলা থেকে কার্গিল যাওয়ার পথে কিন্তু বেশ কিছু ভালো ভালো সিন উপহার দিলাম। তো ভাই এখানে আমি একটা জিনিস করলাম, সেটা হচ্ছে কার্গিল টাউনটাকে স্কিপ করে বাইপাসটা ধরে নিলাম। দ্রাস যাওয়ার জন্য, যেখানে কার্গিল মেমোরিয়াল রয়েছে সেটাতে যাওয়ার জন্য আমি কিন্তু দ্রাস যাবেন কার্গিল বাইপাসটা ধরে নিলাম। আর মেন যে টাউন, কার্গিল টাউনটা আমি স্কিপ করলাম। আর তোমরা জানো যে এই শহরের গেজি গ্যাঞ্জামটা আমার ঠিক পছন্দ হয় না, ঠিক আছে? তো এই বাদিকে পড়ে আছে কার্গিলের সিটি, যেটা আমি একদমই অ্যাভয়েড করলাম, করে আমি কিন্তু ডান দিকে নিয়ে নিলাম। কার্গিল বাইপাস বলে রাস্তার উপরেই লেখা আছে, কার্গিল বাইপাস বলে রাস্তার উপর হেডিং করে লেখা আছে। তোমরা যদি স্কিপ করতে চাও এইভাবে করে নিতে পারো। তবে এই রাস্তাটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে, যেটা কার্গিল দ্রাস যাওয়ার পথে পড়ে। মানে লে থেকে কার্গিলের দ্রাস ঢুকতে একদম আর বেশি দূরে নেই, 12-13 কিলোমিটার। তখনকার রাস্তাটার কথা বলছি, খুব সুন্দর লাগছে রাস্তাটা। দেখো, তোমাদেরকেও আশা করি ভালো লাগবে। গ্রিনারি আছে, যথেষ্ট গ্রিনারি আছে, তার মাঝখান দিয়ে নদী আছে, তার উপর পাহাড় আছে। তারপর সবথেকে বড় অভিযোগ একটা নর্মাল পাহাড়, আর একটা হাই অ্যালটিটিউড নদী, অক্সিজেনের সমস্যা হবে। হ্যালো গাইস, কাল তোমরা দেখেছিলে দ্রাসে আস্তে আস্তে আমার মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। তো 5টায় মেমোরিয়াল বন্ধ হয়ে যায়, যে কারণে আমি কালকে কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকতে পারিনি। আজকে এন্ট্রি করব। তো
যেটা দেখানোর সেটা হচ্ছে দ্রাসে কিন্তু অনেক ছোট ছোট কী বলে হোমস্টে বা হোটেল আছে, তোমরা চাইলে নিতে পারো, একটু বার্গেনিং করে নেবে, সুবিধা হবে। এই যে রুমটাতে আমি একা ছিলাম, তার জন্যে ওরা আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে। এই রুমটা কিন্তু নিঃসন্দেহে ভালো। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, গিজার আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে মানে একটা রুম। আমি কালকের ভিডিওতে রুমের ডিটেলসটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আপাতত। আর তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থেকে যাও সাবস্ক্রাইব করে নিয়ে। আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও। আর আমার চ্যানেল রাইডার জ্যোতি আরও দেখাবে অনেক কিছু আগামী দিনে। চলো।